পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিকে ছাড়াই আমাদের সভা করতে হয়েছে। খুব কষ্ট করে মনের ব্যথা থেকে উনি কথা বলছেন যে পার্টির সাধারণ সম্পাদক উনি যে কথাগুলো বললেন, আজকে ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান, দলের চেয়ারম্যান, তিনি আজকে আসতে পাচ্ছেন না এখানে। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, কষ্ট হচ্ছে। পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিকে ছাড়াই আমাদের সভা করতে হয়েছে। এখন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বার্তা পাঠাচ্ছেন বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ দা বলুন। দাদা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি, আমাদেরকে ধর্মকে আটকে রাখা যাবে না। আপনি ভেবেছিলেন পশ্চিম বাংলায় আইএসএফ কে ধমকে চমকে পুলিশের মিথ্যে মামলা দিয়ে ঘরে ঢোকাতে চেয়েছিলেন। আজকে আপনি পারেননি, আপনি পরাজিত। আপনি শওকত মোল্লা, শেখ শাহজাহানকে এস্টাবলিশ করতে চাইছেন পশ্চিম বাংলায়। শুনে রাখুন, আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক। 5 টাকার কলমের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে আজকে আমরা সবাই যেতে পারলাম না। আর আমার যৌবন, আমার 18 যৌবন আজকে দেখিয়ে দিল আইএসএফ কাকে বলে আর নওশাদ সিদ্দিকী কাকে বলে। 2026 প্রস্তুত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার সঙ্গে আমাদের বুথে বুথে দেখা হবে। তিলোত্তমার জন্য সারা বাংলা রাত জেগেছে, 2026-এর বুথ পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাত জাগবে। আমি আমার কর্মীদেরকে বলবো, মাথা ঠান্ডা রেখে, মাথা শান্তভাবে আপনারা বাড়ি যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, শেখ শাহজাহানের বাহিনীদের নাম, তার বাবার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখুন। হাইকোর্টে বুঝে নেব, সুপ্রিম কোর্টে বুঝে নেব। 2024 সালে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই ভালো থাকবেন। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনবেন। আপনারা বাড়ি যাবেন শান্তভাবে। আর যে পুলিশগুলো আমাদের অসহযোগিতা করলেন, আপনাদের নাম স্বর্ণাক্ষরে আইএসএফ এর খাতায় লেখা থাকবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের করের টাকায় আপনি সাদা পোশাকটা পরছেন, এই হিসাব আমরা পরে বুঝে নেব 5 টাকার কলমের খোঁচায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। থাকবেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফিরবেন। কলমের লড়াই জারি থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার লেভেল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আর একটা কথা বলবো, আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জয় হিন্দ। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। খুব কষ্ট করে মনের ব্যথা থেকে উনি কথা বলছেন যে পার্টির সাধারণ সম্পাদক উনি যে কথাগুলো বললেন, আজকে ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান, দলের চেয়ারম্যান, তিনি আজকে আসতে পাচ্ছেন না এখানে। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, কষ্ট হচ্ছে। যে পার্টির বলা যেতে পারে আমাদের প্রাণ পুরুষ, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মনে করেছে যে এই কলকাতাটা ওই কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি। এটা কি তাদের বাপকালী সম্পত্তি? যে কলকাতার রাজপথ আজকে বুঝিয়ে দিচ্ছে এর প্রতিশোধ হবে, 26-এর প্রতিশোধ হবে। ভাঙড়ের ছেলেদের জেল দিয়ে, জরিমানা দিয়ে আটকানো যায়নি, আজকেও আটকানো যাবে না। ভাইজান আপনার উদ্দেশ্যে বার্তা দেবে, হৃদয় ভেঙে যাচ্ছে। গতকাল আমরা ক্যালকাটা হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষ জাস্টিসের বেঞ্চের দিকে লক্ষ্য রেখেছিলাম যে আমরা হয়তো একজন সিটিং এমএলএ, একজন বর্তমান মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি,
সংখ্যালঘুদের একমাত্র অধিকার রক্ষার লড়াইয়ে যিনি চিৎকার করে যাচ্ছেন, তিনি হয়তো এই আজকের সমাবেশে আসার ছাড়পত্র পাবেন। আমরা কোর্টের রায়কে সম্মান জানিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং সেরে এখানে রাত্রি 12টা পর্যন্ত আমরা উপস্থিত ছিলাম। আমি যখন দেখছিলাম যে ওইখানে যে ছবিটা দেয়া আছে, ওই ছবিটা আর কারো ছবি নয়, সকলের প্রিয় ভাইজান, ছোট ভাইজান, মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি ডেকেছেন বাংলার যত আপামর জনসাধারণ আছেন, যত কাজই থাক না কেন আমাদেরকে, সংখ্যালঘু মানুষ যারা আছেন, পিছিয়ে পড়া মানুষ যারা আছেন, দরিদ্র মানুষ যারা আছেন, প্রান্তিক মানুষ যারা আছেন, জল জঙ্গল জমির অধিকার নিয়ে যারা কথা বলছেন, আদিবাসী মানুষ যারা আছেন, তারা সমস্ত কাজ ছেড়ে আজকে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। আমি অবাক হয়ে যাই, যখন আমি আরটিআই করেছিলাম 2022 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমাকে উত্তরে বলা হয়েছিল যে সারা রাজ্যে 1,43,360 একর জমি ওয়াকফ সম্পত্তি হিসাবে পশ্চিমবঙ্গের এমএমই ডিপার্টমেন্টের অধীনস্থ ওয়াকফ বোর্ডে রেজিস্টার্ড আছে। আর তার মধ্য থেকে 25,287 একর জমি, অর্থাৎ প্রায় 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ বোর্ড এখনো পর্যন্ত সেই সম্পত্তিকে উদ্ধার করতে পারেনি। ধিক্কার জানাই রাজ্য সরকারকে যে আপনারা সংখ্যালঘুদের জন্য মাথায় ঘোমটা পরে, ধিক্কার জানাই ওই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে রেড রোডের ঈদের নামাজ পড়ার সময় খুতবার অংশগ্রহণ করেন ইমাম বরকতিকে সঙ্গে নিয়ে। আপনাকে আজকে দীপ্ত কণ্ঠে বলে যেতে চাই, ইমামরা ভিক্ষা নিতে আসেনি, ইমামরা আজকের সভা থেকে শপথ নিচ্ছে যে ইমামরা অধিকার রক্ষার লড়াইয়ে আপনার কাছ থেকে ভিক্ষা 1,000 2,000 টাকা নেবে না। এই ওয়াকফ সম্পত্তি যেটা আপনি 75,000 বিঘা সম্পত্তিকে এখনো পর্যন্ত রক্ষা করতে পারেননি, সেই ওয়াকফ সম্পত্তির লড়াইয়ে ইমাম সাহেবরা সংঘবদ্ধ হবে। তাদের জীবন রক্ত দিয়ে হলেও তারা সেই সম্পত্তির অধিকারকে লড়াইয়ে তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে ইমামদের বেতন 25,000 টাকা তারা নিজেরা তাদের অধিকারকে ছিনিয়ে আনবে। আর সেই লড়াইয়ে নওশাদ সিদ্দিকী বিধানসভায় তাদের অধিকারের জন্য আওয়াজ তুলবে। আজ আমরা সেই অধিকারের জন্য উঠে দাঁড়াতে এসেছি, সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা পথে নামতে এসেছি। আপনার দেওয়া ভিক্ষার লড়াইয়ে আমরা আসতে চাইনি। আপনি কিছু গুটি কতক মানুষের অর্থের বিনিময়ে কিনে নিতে পারবেন না পশ্চিমবাংলার সংখ্যালঘু বুদ্ধিজীবী মানুষদের। ওয়াকফ বিল সম্পর্কে কেন্দ্রের বিজেপি সরকার যে ভয়ঙ্কর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে, সেখানে বলা হয়েছে যে প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ 5 বছরের যদি প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন, অর্থাৎ আপনার সম্পত্তিকে আল্লাহর ওয়াস্তে আপনি দান করতে পারবেন। কিন্তু কে ওই 5 বছর মুসলিম আইডেন্টিফিকেশনটা কে করবে? তারা বলছে যে জেলার যারা ডিস্ট্রিক্ট কালেক্টর রয়েছেন তিনি নাকি কে মুসলমান প্র্যাকটিসিং আর কে মুসলমান নন প্র্যাকটিসিং তিনি নাকি বিচার করবেন। এ বিচার করার মালিক তো একমাত্র আমার মহান রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে বিচার করবেন যে আমরা কতটা তার অনুগামী আর কতটা অনুগামী নয়। আপনি কে হে মহাশয়?
আরো বলে রাখি, ওয়াকফ সম্পত্তির এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে ওয়াকফে আওলাদ অর্থাৎ আমার 14 পুরুষ, আমার দাদু, আমার আব্বারা যে সমস্ত সম্পত্তি আল্লাহর ওয়াস্তে উৎসর্গ করে গেছে, আল্লাহর জন্য, কওমের দরিদ্র মানুষদের জন্য, অনাথ মানুষদের জন্য দান করে গেছেন, সেই সম্পত্তিগুলোকে ওয়াকফে আওলাদ বলা হয়। সেই ওয়াকফে আওলাদকে সম্পূর্ণভাবে ছিনিয়ে নেওয়ার জন্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 আনা হয়েছে এবং বলা হয়েছে যে এমনকি মহিলা উত্তরাধিকারীও যদি হয় তারাও ওয়াকফে আওলাদকে অ্যাভেল করতে পারবে না। এ কোন কালা কানুন? আমি তো দেখতে পাচ্ছি ভারতবর্ষে একটা কালো মেঘ, ভারতবর্ষে একটা ভয়ঙ্কর আগুন কেন্দ্রীয় সরকার অর্থাৎ বর্তমান বিজেপি সরকার তৈরি করতে চাইছে। অর্থাৎ হিন্দু মুসলমান এই বিভাজন তৈরি করে এই ওয়াকফ সম্পত্তিকে উপলক্ষ করে সিএএনআরসির মাধ্যমে যদি আমাদের মসজিদ, যদি আমাদের মাদ্রাসা, যদি আমাদের খানকা, যদি আমাদের দরগাকে ছিনিয়ে নিতে পারে, তাহলে আমাদের যাবতীয় সম্পত্তি ছিনিয়ে নেওয়ার পর আমাদেরকে বাস্তু ছাড়া অর্থাৎ সিএএনআরসিকে ইমপ্লিমেন্ট করা তাদের সহজ হবে। আপনাদের বলে রাখি যে সিএ এবং এনআরসি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির হাতেই ক্যাপ্টেন হোল্ড, অর্থাৎ সেটাকে সংক্ষিপ্ত করে রাখা হয়েছে। প্রয়োজনে সঠিক সময়ে তারা আবার কেন্দ্রীয় সরকার বার করবে। সুতরাং সতর্ক থাকুন, সজাগ থাকুন। আপনারা বুদ্ধিজীবী সংখ্যালঘু মানুষ, আপনারা আইনকে হাতে তুলে নেবেন না। রাষ্ট্রের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের ওপর ভরসা করে আপনারা পথ চলা শুরু করুন। নওশাদ সিদ্দিকীর যে আদর্শ, সেই আদর্শ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আদর্শ মেনে আমরা আগামী দিনে পথ চলা শুরু করব। আমি জিজ্ঞাসা করেছিলাম যে 6/9/2023 সালে যে এত তো রাজ্যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, যখন বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার শিক্ষকেরা কলকাতার বিকাশ ভবনে কাজ করতে আসেন, তারা রুমের জন্য যদি কলকাতার কোনো আবাসনে যায় তাদেরকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাড়িয়ে দেওয়া হয়। আরটিআই এর তথ্যে বলছে যে পশ্চিমবঙ্গে একটাও মুসলিম আবাসন তৈরি হয়নি। কেন হয়নি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি তো ঘুমটা বলেন, আপনি তো সংখ্যালঘুদের অধিকারের কথা ভুল বুঝিয়ে মানুষদেরকে আপনার একত্রিত করার চেষ্টা করেছিলেন। মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সামনে রেখে, ইমাম বরকতিকে সামনে রেখে সংখ্যালঘুদের ভোট পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আজও 2011 সালের পর থেকে কেন মুসলিম আবাসন এখনো পর্যন্ত আপনি একটাও করতে পারেননি? যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছিল, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে কত বিঘা জমি রয়েছে, কত বিঘা পরিত্যক্ত জমি পড়ে রয়েছে, কত অ্যাবান্ডেন্ড ল্যান্ড পড়ে রয়েছে। যদি এই আলিয়া বিশ্ববিদ্যালয়কে আমরা বাঁচাতে না পারি, তাহলে পশ্চিমবাংলার সংখ্যালঘু বুদ্ধিজীবী মুসলমানদেরকে হারাবো। আজও পর্যন্ত এমএমই ডিপার্টমেন্ট থেকে সেই চিঠি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে গিয়ে পৌঁছেছে, কিন্তু তার জবাব রাজ্য সরকার এখনো পর্যন্ত দিতে পারেনি। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মাননীয়া, আপনি তো প্রজেক্ট করছেন, হেডিয়াতে যে ভদ্রলোক বলল যে আয় কে কোথায় আছিস, পাকিস্তানের বাচ্চারা বেরিয়ে আয়, আপনার মুখে একটাও বলি নেই কেন? তাহলে কি আপনি প্রজেক্ট করছেন? কি বোঝাতে চাইছেন যে বাংলার সংখ্যালঘু মুসলমানরা আপনার কোলে উঠে বসে থাকবে? কি আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? মনে রাখবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুসলমানরা এত ভীতু নয় যে ওই নরপিশাচ মানুষটা যে প্রতি মুহূর্তে হিন্দু মুসলমান বিভেদ লাগাতে চায়,
তার ভয়ে আপনার কোলে উঠে পড়বে। এত সহজ নয়, বুঝবে চাচি বেলা হলে। দুর্গাপূজা, কার্নিভাল, 251 কোটি টাকা বরাদ্দ, দীঘায় মন্দির, আমরা বাধা দিচ্ছি না, সব ধর্মের অধিকার রয়েছে, কিন্তু আমরাও তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরাও তো আমাদের ধর্ম চারণ করার অধিকার রয়েছে। তাহলে কেন দীঘায় মসজিদ তৈরি হবে না, কেন দীঘায় চার্চ তৈরি হবে না? এই দাবি বর্তমান দাবি, হ্যাঁ কিনা বলুন আপনারা। আমি সংক্ষিপ্ত করে সকলকে সংগ্রামী অভিনন্দন দিয়ে আজকের এই অধিকার রক্ষার লড়াইয়ে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, 21শে জানুয়ারি জিন্দাবাদ, অধিকার রক্ষা লড়াই জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মাননীয় আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।